আসসালামু আলাইকুম, ওহাইও গোজাইমাসু। জাপানের টোকিও শহর থেকে আমি আরজু ভাই ভিডির ইউটিউব চ্যানেল থেকে রয়েছি আপনাদের সাথে। আজকে হচ্ছে জাপানের স্কুল একটা ইভেন্ট আছে, অর্থাৎ আজকে ফ্রাইডে চলতেছে জাপানে। তো আজকে হচ্ছে স্কুলের একটা অনুষ্ঠান। এলিমেন্টারি স্কুলে নর্মালি বাচ্চারা কি করে থাকে সকাল থেকে এবং দুপুর পর্যন্ত, এটাকে ভিজিট করাবে, বাবা মাকে দেখাবে সন্তানরা কি করে। মাস্টার্স কমপ্লিট করেছি বাংলাদেশে থাকতে, বাট কোনো প্রয়োজনে বাবা মাকে স্কুলে ইউনিভার্সিটিতে নিতে হয় নাই। বাট এখানে ছোট্ট ছোট্ট মিটিং হয় মাস শেষে। প্রত্যেকটা মিটিংয়ে ইমপ্রুভমেন্ট কি করেছে। আমরা যখন বাংলাদেশে পড়াশোনা করেছি, বাংলাদেশে মনে হয় না প্রতি মান্থলি এভরি মান্থ বাবা মাকে স্কুলে ডাকে এবং স্কুলে ডেকে স্কুলের বিষয়গুলো তুলে ধরে কী কী বাচ্চার ইমপ্রুভ হয়েছে বা কী করলে আরও ভালো ইমপ্রুভ হবে সেগুলো তুলে ধরে। যদি এখন ঢাকা শহরে বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন টাইপের স্কুলে এগুলো চলমান রয়েছে, আছে এই সিস্টেমটা যে কী করে বাচ্চারাদেরকে ইমপ্রুভ করা যায় পড়াশোনায়, সেই জিনিসগুলো তুলে ধরে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা পাইনি। আমি নিজের বাবাকে কখনো আমার পাশে পাইনি। সেই কষ্টটা আসলে সারা জীবন থেকে যাবে। সারা জীবন প্রবাসে পাড়ি জমিয়েছে, যে কোনো প্রয়োজনের কাছে পাইনি, আর প্রয়োজন হয়ও নেই স্কুলে বা মাদ্রাসায়। আমরা তো আলেম পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, বাকি জীবনগুলো ইউনিভার্সিটিতে কাটিয়েছি। বাট কোনো প্রয়োজনে বাবা মাকে নিতে হয় না এবং বাবা মা যেতে হয় না। স্কুলের ভিতরে প্রবেশ করব, সম্পূর্ণরূপে ক্যামেরা নিষিদ্ধ। আগেই এরা নোটিশ দিয়ে মেলের মাধ্যমে বলে দিয়েছে এখানে কোনো প্রকার ক্যামেরা, ভিডিও ফুটেজ অথবা ছবি তোলা নিষেধ। হচ্ছে অনুষ্ঠান হবে, এখানে যাচ্ছি। কি পরিমাণে আনন্দ দেয়। ও যাইব, ও যাইব, ও শুভ শুভ শুভ। আব্বু আসছি যে খুশি হয়েছ? বক্স এখানে আছে, চল আমরা ওদিকে যাই। দৌড়াচ্ছি, কি হবে, যাই যাবো, খেলো, সমস্যা নাই। শুনি, ওকে শুনি শুনি। ভাই আমরা মাস্টার্স পাস করছি, এত সুন্দর বিনোদন কোনো সময় দেয় না। আর কি সুন্দর বিনোদন দিয়েছে। মানে আমরা সারাক্ষণ স্কুলে থাকতে মন চাইবে, বাসায় যাই কি করবো আমি। ভাই এই শিক্ষা জীবনটা আমাদের বাংলাদেশের দরকার। কি চমৎকার শিক্ষক দেখেন, ক্লাসের 1 ঘন্টা শুধু বাচ্চাদেরকে খেলাধুলা করায়। 1 ঘন্টা আমি সকাল থেকে এখানে আসছি, এদের সামনে সাদা পোশাক পরে রাখতেছে নিচের শিক্ষক। ও সুবই দেখেন বাচ্চারা কি পরিমাণ আনন্দ পায় স্কুলে, কি পরিমাণ আনন্দ পায়। আমরা শিক্ষা জীবনে এরকম কোন সময় আনন্দ পাই না। ও সুগই কি পরিমাণ।なんか合体するのかな。そうですね。これも。あの下
ここでこっちから来てこっちで横に切ってそれで合体ここにも合体して多分これとああこれだ。隕石そう事務所ね。みんな事務所。そうよこれって隕石だね。そうですね。そうここからパラシュートが出てはいはい。それでここにパラシュートが出てそれで次はこれ。それでこれを調べる。ওকে আমার স্কুল পরিদর্শন কমপ্লিট হয়ে গেছে। তো কিছু অভিজ্ঞতা হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। হয়তোবা জাপানের এডুকেশন সিস্টেম এবং বাংলাদেশের এডুকেশন সিস্টেম অনেকটাই ভিন্নতা রয়েছে। হয়তোবা জানলে অনেক উপকার আসবে বা অজানা কিছু তথ্য জানবেন। প্রথমত বাংলাদেশের ক্লাসগুলোতে আমরা রোল নাম্বার 1, 2, 3 এবং 1 থেকে 30 হোক বা 50 জন স্টুডেন্টের মধ্যে আমরা পার্থক্য তৈরি করি। কার কত মেধা রয়েছে সে প্রতিযোগিতার মধ্যে দিয়ে তার রোল নাম্বারটা 1, 2, 3 হয়। দিন শেষে দেখা গিয়েছে রোল নম্বর 1, 2, 3, 4, 5 যারা ছিল তারা লাইফে কিছুই করতে পারে না, করে বাট এটা তুলনামূলক তেমন ভালো কিছু নয়, বাট মেধাকে বিকাশ করায় না। মানে মোট কথা বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমটা এটাকে আপনার মেধাটাকে বিকাশ করাইতে হবে। যে যেই পেশায় আছে, যেমন একটা ঘন্টা ছিল বাচ্চাদেরকে তুমি কি বানাইতে চাও, তোমার অল ওভার সামগ্রিক তোমার সামনে দেওয়া আছে, তোমার আইডিয়া জেনারেট করো। মানে তুমি কি ঘর বানাইতে চাও, তুমি কি রোবট বানাইতে চাও, তুমি কি স্যাটেলাইট বানাইতে চাও, তুমি কি চাও, তুমি এটাকে জেনারেট করো, তৈরি করো। ঠিক আছে, তুমি তোমার হাতে সব কিছু দেওয়া আছে, সামগ্রিক আইটেমগুলো তুমি এটাকে বাসা থেকে নিয়ে যাও, অথবা এখানে সব কিছু দেওয়া আছে, সেন্সাই আপনাকে বোঝাচ্ছে, শিক্ষক আপনাকে বোঝাচ্ছে। শিক্ষক আপনার থেকে বের করতে চায়, সে ক্লাস 1-এ পড়তেছে, তার কাছে ল্যাপটপ রয়েছে, স্কুলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, অথচ আমাদের এইচএসসি পর্যন্ত মনে হয় না প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে। সরকারের কাছে কি এই পর্যন্ত টাকাও নেই? ডেফিনেটলি আছে, অন্য কোনো কাজে খরচ করতেছে, এডুকেশন সিস্টেম ডেভেলপ করতেছে না। তো একটা দেশের এডুকেশন সিস্টেম যত বেশি ডেভেলপ হবে, সেই দেশ তত বেশি ডেভেলপ হবে ভবিষ্যতে, এটাই বাস্তবতা। আমরা মনে করি যে শুধুমাত্র ক্লাসের পড়া দিল, পড়াটা মুখস্থ করে শিক্ষকের দিলেই দ্যাটস ইট, আর কোনো পড়াশোনা নেই, পারলো না সেকে কান ধরে মানে টেবিলের উপরে রেখে দিচ্ছে, দাঁড় করা রাখছে। তো সে ভয়ভীতি, আমরা বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ মনে করে যে আমরা শিক্ষা মানে একটা ভয়, মানে পারবো না, আমার দ্বারা হবে না। অধিকাংশ মানুষ ঝরে যায়, এসএসসি এইচএসসি পর্যন্ত পড়তে গেলেই সে ঝরে যায়, সে অন্য কোনো কান্ট্রিতে চলে যাচ্ছে রেমিটেন্স যোদ্ধা হয়ে। তো দিন শেষে দেখা গিয়েছে এডুকেশনের প্রতি গুরুত্ব দিচ্ছে না। শিক্ষা যতটুকুই করেন, জাপানিজের বেশি শিক্ষা বেশিরভাগই অংশই এইচএসসি পর্যন্ত, অর্থাৎ এরা 18 বছর পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করে ওরা বিভিন্ন জবে লেগে যাচ্ছে। ইউনিভার্সিটিতে খুব কম যাচ্ছে, যারা পিএইচডি করতেছে তারা ভালো জব পাচ্ছে বা করতেছে, কিন্তু 18 বছর পর্যন্ত এইচএসসি পর্যন্ত যে পড়াশোনাটা করতেছে এটা প্রপারলি করতেছে, কোনো ফাঁকিবাজি না করে। কিন্তু আমাদের দেশের পড়াশোনা মানে হচ্ছে যে যার টাকা আছে সে শিক্ষক কাছে প্রাইভেট পড়বে, দিন শেষে শিক্ষক তাকে রোল নম্বর 2, 3, 4, 5 সিরিয়ালে রেখে দিবে, কিন্তু পড়া মুখস্থ করে যাবে, মুখস্থ দিবে, দিন শেষে সে জব করবে, সরকারের জব করে সে ভাঙা চেয়ারে বসবে, কিন্তু পিছন দিয়ে বিল্ডিং উঠাবে ঘুষ খেয়ে। তো বিষয়টা ঠিক উল্টো এদেশে হচ্ছে যে পড়াশোনা করতে চায় ছোটোবেলা থেকে, তাকে যে তৈরি করাবে, তার যে মেধাটা রয়েছে, তার মেধাতে কী আবিষ্কার করতে পারে, সে কি রোবট আবিষ্কার করতে পারে, হ্যাঁ, সে কি একটা ঘর বানাইতে আবিষ্কার করতে পারে নতুন ডিজাইনের, না নতুন কি আবিষ্কার করতে চায়, তাকে সে সামগ্রিক দেওয়া হয় এবং সেই জিনিসগুলো তাকে দেওয়া হয়, সে তার মতো করে আস্তে আস্তে রেডি করে, এবং প্রত্যেকটা জিনিস এটাকে রেডি করে বাপ মা সামনে থেকে দেখানো হয় কী করতেছে আপনার ছেলে মেয়ে। তারপর লাইব্রেরিতে নিয়ে যাচ্ছে, নিয়ে যত সব প্রযুক্তিগত জিনিস, রোবট, স্যাটেলাইট, বিমান, হ্যাঁ, রকেট, এই বিষয়গুলো নিয়ে বেশিরভাগ দেওয়া হয়, এবং ট্রেন কীভাবে প্রযুক্তি করতে পারেন, রাস্তাঘাট কীভাবে প্রযুক্তি করতে পারেন, উন্নয়ন করতে পারেন, এই জিনিসগুলো তুলে ধরা হচ্ছে। এবং দিন শেষে প্রত্যেকটা স্টুডেন্ট কিছু না কিছু তৈরি করতেছে, এটা দিয়ে শিক্ষককে দেখাচ্ছে, সেটা শিক্ষক ভালো হোক খারাপ হোক তাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতেছে, এবং একটা ঘন্টা ক্লাসের ফাঁকে তাকে বিনোদন দিচ্ছে, পর্যাপ্ত জায়গা রয়েছে, মাঠ রয়েছে, ফাঁকা, মানে সেই শিক্ষক রয়েছে, শিক্ষক তাদের সাথে খেলাধুলা করতেছে, বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করতেছে, খুব মজা করতেছে, মানে এনজয় করতেছে। তো একটা জায়গায় শুধু শিক্ষা প্রতিষ্ঠান মানে শুধু বোর হয়ে যাওয়া। আমি নিজে আমার কথাই বলি, আমাদের যেই সোনাকান্দা মাদ্রাসা রয়েছে, আমি এখানে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি, তো এখানে বিশাল বিশাল কয়েকটা মাঠ রয়েছে। আমার দেখা মতে কোনো সময় আমি দেখিনি আমার বয়সে যে এত সুন্দর একটি মাঠের মধ্যে কোনো সময় ছাত্ররা খেলাধুলা করেছে। তো মাঠটা কী জন্য দেওয়া হয়েছে?
মানে মাঠ শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু পড়াশোনা করবে এটাতে সীমাবদ্ধ না। শিক্ষা প্রতিষ্ঠান তার ভালো লাগতে হবে, তার ভালো জায়গা হতে হবে, তার এনজয় করতে হবে, পড়াশোনার ফাঁকে ফাঁকে তাকে এনজয়টা করতে হবে। তাহলে তার ভালোবাসা জাগবে যে না আমার পড়াশোনা করতে হবে এবং পড়াশোনাটা আমার কিছু দিবে। তা আমরা দেশে মানুষ মনে করি যে পড়াশোনা করে কি হবে, আর দিন শেষে সে বিদেশ যাবে অথবা সে কোনো চাকরি করবে, হ্যাঁ চাকরি করে সে ঘুষ খাবে, নাহলে বিদেশ সে রেমিটেন্স যুদ্ধ হবে, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু না, পড়াশোনা হচ্ছে আপনাকে মানুষ বানাবে, নৈতিকতা সততা শিখাবে। আপনি একটা সার্টিফিকেট অর্জন করলে শিক্ষিত হয় না, এটা আমাদের টিচার বলতো, অনেকে আমাদের ক্লাসের আনোয়ার স্যার বলতেন, বাট এটা বাস্তব। সার্টিফিকেট হলেই আপনি মানুষ হতে পারবেন না, বাট আপনাকে মানুষ হওয়ার জন্য কিছু প্রক্রিয়া ছোটোবেলার থেকে নিয়ে আসতে হবে। এডুকেশন সিস্টেম বাংলাদেশে খুব জরুরি পরিবর্তন করা, মানে ফুল কাঠামোটা চেঞ্জ করা দরকার। শুধুমাত্র ক্লাসের কিছু জিনিস মুখস্থ করে শিক্ষককে পড়া দিলেই মুখস্থ হয়ে গেল, দেন শেষে আপনি জানলেন, আপনার সাধারণ জ্ঞান হলো না, এটার মতো পড়াশোনা নয়। প্রত্যেকটা জিনিস ছোটোবেলা থেকে তাকে তার এনজয় করার মাধ্যমে, তাকে মজা দেওয়ার মাধ্যমে শিখাইতে হবে এবং তার থেকে আদায় করে নিতে হবে। এটি হচ্ছে এডুকেশন সিস্টেম হওয়া উচিত আমাদের দেশে। আমাদের দেশে প্রচুর মাঠ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুলগুলো কিন্তু বেশিরভাগ দেখা যায় মাঠগুলোতে খেলা হয়, বাট মাদ্রাসাগুলোতে মানে খুবই কম, যে এখানে শুধুমাত্র সব খেলা হারামের কারণে আপনি মানে কোনো ধরনের খেলাধুলা করতে পারবেন না। ভাই আমরা যে মোবাইল ফোনটা ইউজ করি এটাও তো কিন্তু মাকরুহ, হারাম। তো বাচ্চাদের এনজয় পেতে হবে, সারাদিন শুধু পড়াশোনা, তার তো একটা লাইফে রিফ্রেশের দরকার আছে, তাকে তো একটা রিফ্রেশ দেওয়ার প্রয়োজন। তো ডেফিনেটলি আপনাকে রিফ্রেশের জন্য বিশাল মাঠ ফেলে রাখতেছেন, মাঠ কোনো কাজে আসতেছে না, হ্যাঁ শুধু সৌন্দর্য দেখাচ্ছেন, বাট দিন শেষে মাঠটাতে কোনো খেলার আয়োজন করতেছেন না। ছাত্ররা রিফ্রেশ কোত্থেকে পাবে? আমি নিজে দেখেছি আমার এসএসসি লাইফে, আমরা যখন লাকসামে আমি পরীক্ষা দিই, সেন্টার পরীক্ষা আমার এসএসসি, বাট ওইখানে আমরা যখন খেলতে যেতাম, ক্রিকেট খেলতে যেতাম, আমাদেরকে মানে মসজিদে নিয়ে ডেকে মানে মারা হতো, কেন খেলতে গিয়েছে। আরে আশ্চর্যজনক, আমরা পড়াশোনা করব, নির্দিষ্ট একটা সময়ে আমরা বিনোদন পেতে হবে, আমরা লাইফটাকে এনজয় করতে হবে। এনজয়ের মধ্যে যে জিনিসটা আমরা শিখবো এটা সারা জীবন আমাদের মধ্যে সেট হয়ে যাবে। আপনি জোর করে একটা জিনিস দিয়ে দিবেন, শুধু পড়া দিলেন, পড়া পারলেন না, কান ধরে দাঁড় করে রাখলেন, এই সিস্টেমগুলো এই দেশে নাই। কোনো মারামারি হয় না, বাচ্চাদেরকে মারে না, কোনো শাস্তি দেয় না, এনজয় করে। এনজয়ের সাথে সাথে যে পড়াশোনাটা অর্জন হয় এটা সারা জীবন থেকে যায়। এবং আপনাকে দ্বারা কি হবে, ক্লাসে 30 জন মেধা সেম মেধার অধিকারী, প্রত্যেকজন এক একটা ভিন্ন ভিন্ন মেধার অধিকারী, তাকে 30টা মেধাকে 30টা কাজে প্রক্রিয়া তৈরি করাতে হবে। ছোটোবেলা থেকে এটা প্রক্রিয়া নিয়ে আসতে হবে যে সে আসলে কিসের যোগ্য, সে কি ইঞ্জিনিয়ারের যোগ্য, না ডক্টরের যোগ্য, নাকি সে কোনো সায়েন্টিস্টের যোগ্য। সে যোগ্যতা এটা তৈরি করতে হবে। আমাদের তৈরি করার কাজটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের, বের করার নিয়ে আসাটা, তার থেকে তার যে প্রতিভা রয়েছে, প্রতিভাটা বের করার কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা হচ্ছে কিছু বই দিবে মুখস্থ, এই বইগুলো নেন, মুখস্থ করেন, ক্লাসে পড়া দেন, পড়া পারেন না, কান ধরে দাঁড়ায় থাকেন, পড়া শিখে মুখস্থ দেন, পরীক্ষা খাতায় লেখেন, দিন শেষে আপনি সরকারি চাকরি করে ঘুষ খাচ্ছেন। বাংলাদেশের 80% সরকারি কর্মচারীগুলো ঘুষ খায়। আমি নিজে বাংলাদেশের 2টা সরকারি জব ছেড়ে দিয়েছি, করিনি, বিসিএস রিটেন টিকেছি, বাট পরবর্তীতে আগ্রহ জাগেনি। কারণ যে পরিমাণ ঘুষ খায় বাংলাদেশের সরকার, যে অফিসারগুলো আছে, শুধুমাত্র বাংলাদেশের সরকার যদি একটু ঘুরে দাঁড়ায়, মানে অফিসারগুলো যদি, গভর্নমেন্ট যে আমলাগুলো আছে তারা যদি ঘুষ খাওয়া ছেড়ে দেয়, বাংলাদেশ 80% পরিবর্তন হয়ে যাবে। আর বাকি 20% হচ্ছে রাজনীতিবিদ। তারা যদি পরিবর্তন একটু হতে পারতো ছোটোবেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, তাই সেই দেশ আজকে সোনার মানে হরিণ হয়ে যেত। কারণ জাপানের মতো জায়গাতে তো উন্নত কারণ হচ্ছে এরা দেশে কোনো রেমিডেন্স আসতেছে না, হ্যাঁ কোনো পরিশ্রম জাতি মানুষ বলে জাপানিজরা, আসলে একটা মিথ্যা কথা। জাপানিজের থেকে হাজার দ্বিগুণ পরিশ্রম জাতি হচ্ছে আমরা বাঙালি জাতি, কিন্তু সেটা পরিশ্রম করলে দুর্নীতি আপনাকে শেষ করে দিচ্ছে। আপনি প্রত্যেকটা সেক্টরে যাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, ঘুষ নিয়ে আবার আপনার ঘুষের জায়গা তৈরি করে দিচ্ছেন। তো এই জিনিসগুলো সরকারি কর্মকর্তারা আমাদের দেশে প্রচুর পরিমাণ ক্ষতি করতেছেন। তো আপনাদের ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি, দিন শেষে চাকরি করবে, চাকরি করে ঘুষ খাবে। হ্যাঁ একটা চেয়ারে বসে, ভাঙাচোরা চেয়ার, দিন শেষে চেয়ারের মধ্যে বসে পিছনটা সে বিশাল কোটি টাকা ইনকাম করে ফেলতেছে। তো মানে এইগুলো মানে হাস্যকর। শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন আসতে হবে, যে শিক্ষা আপনাকে মানুষ করবে, যে শিক্ষা আপনাকে পরিবর্তন দিবে, যে শিক্ষা আপনাকে সততা নৈতিকতা আপনাকে শিখাবে। আপনি ঘুষ খেতে গেলে নিজের বিবেক বাধা দিবে, যে না আমি কী করছি, আমি তো আল্লাহকে ভয়। জাপানি জাতির কোনো সৃষ্টিকর্তা নাই, এরা মনে করে যে কোনো ধর্ম বিশ্বাস করে না, অথচ তারা কত সৎ। আমরা ধর্ম বিশ্বাস করি, আমরা জানি এটা গুনাহ, তারপর আমরা করতেছি, বিকজ আমরা ওই নৈতিকতাটা শিখি নাই। ছোটোবেলা থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। আমাদের শিক্ষা দেওয়া হয়েছে কে কবে মরছে, বাচ্চে, ডেট অফ বার্থডে আর জন্ম তারিখ মুখস্থ করো।
ভাই এটার মধ্যে সীমাবদ্ধ না। অবশ্যই ইতিহাস পড়ার প্রয়োজন আছে, ইতিহাস পড়তে হবে ডেফিনেটলি, বাট ইতিহাসের পাশাপাশি আমাদের বাস্তব যে আমাদের মেধাটা রয়েছে সেই মেধাটাকে কাজে লাগাইতে হবে। আমি এমনও দেখেছি ক্লাসের 1, 2, 3, 4, 5 কোনো ভালো কিছু করতে পারেনি, তাদেরকে মেধা নাই? অবশ্যই মেধা রয়েছে, তারা জোরে গিয়েছে, পড়াশোনা করতে পারেনি মাস্টার্স পর্যন্ত, বা ভালো কিছু ইউনিভার্সিটি চান্স পাওয়ার মতো এবিলিটি ছিল না, তাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে। ঠিক আছে, মেধা কোনো কারো কম নেই, সবারই মেধা রয়েছে, মেধাকে কাজে লাগাইতে হবে। কাজে লাগাই মেধাটাকে আপনি এক্স্যাক্টলি প্রক্রিয়াধীন ব্যবহার করতে হবে, তাহলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশ উন্নত হবে। একটা জাতি তখনই শিক্ষিত জাতি হয় বা উন্নত জাতি হয় যখন মানুষগুলো শিক্ষিত, বিবেকবান, নৈতিকতা, সততা এবং নিজের ভিতরে বিবেক জাগে, তখনই সেই শিক্ষিত জাতি হয়। তো আশা করি আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুব শীঘ্রই পরিবর্তন হবে একটা সময়, সেই আশাবাদী। এবং প্রত্যেক আমলার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিও দেখবেন, অন্তত নিজের ছেলেও যদি দেখেন, নিজের বাবাকে বলবে, বাবা হালাল ইনকাম করো, যদি সেটা 5 টাকাও হয়, 5 টাকা আমি খুশি, আমার 5,000 টাকার প্রয়োজন নেই, কারণ যেটার জন্য তুমি আমাকে খাওয়াচ্ছ দিন শেষে আমি বাঁচবো না, মরে যাব, আমরা হিসাব দিতে হবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা যদি ঘুষ খাওয়া ছেড়ে দেয়, একটা দেশ ডেভেলপ হতে কোনো উন্নত লাগবে না। আমাদের দেশে যে পরিমাণ রেমিডেন্স রয়েছে, পৃথিবীর প্রত্যেক দেশ থেকে রেমিডেন্স ঢুকে, সেই রেমিডেন্সদের দেশ উন্নত হওয়া কোনো কঠিন কোনো কিছু নয়। আমাদের দেশ সোনার চাক্কা হয়ে যাবে যদি আমরা সঠিক প্রক্রিয়া, সততা, নৈতিকতা নিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারি। তবে আমি বলবো শিক্ষা মন্ত্রণালয়কে 3টে জিনিস করা খুব জরুরি আমার দৃষ্টিকোণ থেকে। 1, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এইচএসসি পর্যন্ত সম্পূর্ণ পড়াশোনা ফ্রি করে দিতে হবে, কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে, রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা এইচএসসি পর্যন্ত ফ্রি করে দেই, তাহলে মানুষ শিক্ষার প্রতি আগ্রহ জাগবে এবং শিখতে ভালোবাসবে। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠান কোনো প্রেশারের জায়গা না, শিক্ষা প্রতিষ্ঠান হবে ফ্রেন্ডলি, এনজয়, আনন্দ, এবং এটার মধ্যে একটা মজা পাইতে হবে। সেই মজাটা যদি আমরা উপভোগ করতে পারি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাওয়া মিস করব না, জোরে যাব না, পড়াশোনা কমপ্লিট করতে পারবো অন্তত এইচএসসি পর্যন্ত। তৃতীয়ত, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রত্যেকটা মেধার বিকাশ করাইতে হবে। প্রত্যেকটা মেধার মধ্যে আপনার কি আছে তারা দিয়ে অ্যানালাইসিস করতে হবে। ছোটোবেলা থেকে তাকে উন্নত প্রযুক্তির এবং তাকে তৈরি করার জন্য আগ্রহ করতে হবে। তুমি এটা কী বানাইতে চাও, তুমি এটা কী বানাইতে ভালোবাসো, তুমি কি স্যাটেলাইট বানাতে পছন্দ করতেছো, তুমি কি রোবট বানাতে পছন্দ করতেছো, তুমি কি এই জিনিসটা বানাইতে পছন্দ করতেছো, তুমি কি করতে চাচ্ছ, তুমি কি ইঞ্জিনিয়ার হতে পছন্দ করো, তুমি কি ডক্টর হতে পছন্দ করো, তুমি কি চাও, তোমার মেধাটা যেভাবে চাচ্ছে ফুল স্বাধীনতা দেওয়াটা, এবং সেই স্বাধীনতার সাথে সেই কাঠামোগুলো তৈরি করে দেওয়া, এবং প্রত্যেকটি অ্যাক্সেসরিজ তাকে হাতে দেওয়া, এবং সে এটাকে ব্যবহার করে সে যেন একটা সময় পরিপূর্ণ একটি মেধার বিকাশ ঘটাতে পারে। ভাই কেউ মেধার কমতি নয়, প্রত্যেকটা মানুষের মেধা রয়েছে পর্যাপ্ত পরিমাণ, সেই মেধাটাকে বিকাশ করতে পারি না আমাদের দেশের মানুষ। আমাদের দেশে কী পরিমাণ কী পরিমাণ যে আমাদের দেশে রেমিটেন্স যায় সারা পৃথিবী থেকে কল্পনার বাইরে। এত ভালো একটা দেশ, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে জনসংখ্যা, সেই জনসংখ্যা এত ভালো একটা দেশ আমাদের, সোনার বাংলাদেশ। এই দেশটার মধ্যে জনসংখ্যা থাকা সত্ত্বেও আমরা আগাইতে পারতেছি না, কারণ আমাদের ভিতরে রয়েছে সততা, নৈতিকতা, কিছুই নাই এগুলো বলা যায়। এগুলো পরিবর্তন হবে তখনই যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিবর্তন আসবে, ছোটোবেলা থেকে পরিবর্তন আসবে। আপনার ছেলে মেয়ে, সে বড় হয়ে ঘুষ খাবে না, সে বড় হয়ে দুর্নীতি করবে না, সে বড় হয়ে রাজনীতি করে মিথ্যা কথা বলে পিছনে টাকা খাবে না, সে নিজের দেশের টাকা অন্য দেশে যায় কোটি কোটি টাকা ইনকাম করে কালো টাকা বাড়াবে না। মনে হয় না সারা জাপান খুঁজে আপনি একটা কোনো মানুষ পাবেন সে জাপান ছেড়ে, জাপানতে টাকা নেই, সে পৃথিবীর অন্য কোনো দেশে করেছে। টয়োটা সারা পৃথিবীতে বিখ্যাত, মনে হয় না টয়োটার 700 জাপান ছাড়া অন্য কোনো দেশে থাকে। কেন থাকে না? তার দেশকে ভালোবাসে। সবার উপরে নিজের মাতৃভূমি দেশ। এটা হচ্ছে শিক্ষা থেকে শিক্ষা নেওয়া, ছোটোবেলা থেকে আমাদের ওই প্রক্রিয়াটার দিকে আমরা আগাইতে হবে। শিক্ষার কাঠামোটা পরিবর্তন করতে হবে। শুধুমাত্র যে পড়া দিলেন, মুখস্থ করলাম, মুখস্থ করে পরীক্ষা খাতে লিখলাম, A+ পাইলাম, ভাই A+ কোনো ভ্যালু নাই যদি আপনি নিজে পরিবর্তন না হন। মানুষ হিসেবে আপনি পরিবর্তন হতে হবে, ঠিক আছে? আপনি একটা টাকার ভান্ডেল ফেলে রেখেছেন রাস্তায়, আপনি বাসা চলে গিয়েছেন, টাকার ভান্ডেল আপনার বাসা চলে যাবে। এটা হচ্ছে নৈতিকতা। যেই দেখবে তেই আপনার টাকাটা পৌঁছায় দিবে, অথবা পুলিশ স্টেশন দিবে, আপনি যে খোঁজ করবেন পুলিশ স্টেশন, যে আমি টাকাটা হারিয়েছিলাম এতদিন, এত তারিখে এত ঘন্টার সময় আমি পাচ্ছি না, এক্স্যাক্টলি আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে। এটা হচ্ছে শিক্ষা, নৈতিকতা। জাপানে প্রত্যেকটা সেক্টরে যান, সরকারি অফিসারগুলো প্রত্যেকটা ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলো খুব পাওয়ারফুল। মন্ত্রীর ছেলে একসাথে পড়ে, প্রধানমন্ত্রীর ছেলে একই স্কুলে পড়ে, এটা সরকারি স্কুল।
অথচ বাংলাদেশে যত ভালো ভালো স্কুলগুলো প্রাইভেট স্কুল। কেন ভাই? কারণ টাকা আছে। আর যত সবচেয়ে লো লেভেলের স্কুল মানে সরকারি স্কুল। জাপানের সবচেয়ে হাই লেভেলের হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো, আর সবচেয়ে লো লেভেলের প্রাইভেট কোম্পানিগুলো। আমাদের পরিবর্তন হতে হবে নিজেদের থেকে। পরিবর্তন আমাদের কেউ এসে করে দিবে না, পরিবর্তন আমাদের নিজেরা হতে হবে, নিজের হতে হবে, প্রত্যেক জায়গা থেকে নিজেরা সচেতন হতে হবে। আজকের মতো এখানেই ছিল। ভালো থাকেন, ভালো রাখেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে।